শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অব পাওয়ার বলতে কি বোঝায়? ধরেন পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করল। এতে প্রতিবেশী রাষ্ট্র ভারত অনেকটা নিরাপত্তাহীনতা বোধ করতে শুরু করল। এই অবস্থায় পাকিস্তান পারমাণবিক হামলা চালালে ভারতের সেটা প্রতিহত করার ক্ষমতা নেই। এই পরিস্থিতিতে ভারত নিজেও পারমাণবিক সক্ষমতা অর্জন করল। তখন দুজনের ক্ষমতা প্রায় সমান হয়ে গেল। এই অবস্থাকে বলে ব্যালেন্স অব পাওয়ার বা শক্তিসাম্য। অর্থাৎ শক্তিসাম্য হল এমন একটি অবস্থা যেখানে একটি রাষ্ট্রকে বোঝানো বা বিশ্বাস করানো হয় যে তুমি যদি আগ্রাসী কোনো কার্যকলাপ শুরু করো যা অন্যের প্রতি হুমকিস্বরূপ, তাহলে তোমাকেও একই ধরনের শক্তিশালী আক্রমণ মোকাবিলা করতে হবে, যার মাধ্যমে তোমার ক্ষতির সম্ভাবনাই বেশি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিসাম্য বলতে বোঝায় স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে এমন এক ধরনের সাম্যাবস্থা যেখানে কোনো একক শক্তি বা শক্তির সমবায়কে এমন ক্ষমতা সম্পন্ন হতে না দেওয়া যাতে তা অন্যদের নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে। ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া চুক্তি বা দ্য ট্রিটি অব ওয়েস্টফেলিয়া স্বাক্ষরের পর যখন আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে ওঠে, তখন থেকেই শক্তিসাম্য নীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি মূল বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃতি লাভ করে। মর্গেনথু উল্লেখ করেছেন যে শক্তিসাম্যের ধারণা এমন একটি বাস্তব অবস্থার সৃষ্টি করে যেখানে বিভিন্ন জাতির মধ্যে ক্ষমতা বণ্টনের মোটামুটিভাবে সমতা বজায় রাখা সম্ভব হয়। শক্তিসাম্য তত্ত্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু এই তত্ত্বের মূল কথা হল উভয় দিকের ক্ষমতা ও শক্তির পরিমাণের সমতা। শক্তিসাম্যের সংজ্ঞা। শক্তিসাম্য বা ব্যালেন্স অব পাওয়ারের মূল কথা হল সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, যা সাধারণত দাঁড়িপাল্লা দিয়ে বর্ণনা করা যেতে পারে। দাঁড়িপাল্লার উভয় দিকে সমান ওজন থাকলে যেমন ভারসাম্য সৃষ্টি হয়, শক্তিসাম্য হল ঠিক তেমন একটি ব্যবস্থা যেখানে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এমন পরিমণ্ডল সৃষ্টি করা দরকার যাতে কোনো অবস্থাতেই একটি দেশ অন্য দেশের তুলনায় শক্তিশালী হয়ে উঠে শান্তি বিঘ্নিত করতে না পারে। শক্তিসাম্যের প্রকৃতি। শক্তিসাম্যের প্রকৃতি আলোচনায় মর্গেনথু মত দিয়েছেন, শক্তিসাম্য কথাটা পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থশাস্ত্র, সমাজবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহৃত হয়। এগুলোর অর্থ শক্তিসাম্যের প্রেক্ষাপট আলাদা হলেও মোটামুটি একই রকম। তিনি বলেন, সমশক্তিশালী রাষ্ট্রগুলো নিয়ে যে ব্যবস্থা গড়ে ওঠে তাদের মধ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার নামই শক্তিসাম্য। এটি এমন একটি ব্যবস্থা যেখানে এর অন্তর্গত কোনো একটি রাষ্ট্র যখন শক্তিসাম্য ব্যাহত হওয়ার মতো বা শক্তিসাম্য ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখা দেয় এমন কিছু করতে উদ্ধত হয় যা অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করে, তাহলে ওই রাষ্ট্রের বিপক্ষে বাকি রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে পদক্ষেপ গ্রহণ করে। ফলে পুনরায় শক্তিসাম্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ শক্তিসমূহের মধ্যে স্থিতিশীলতা পুনরায় স্থাপনের জন্য রাষ্ট্রগুলো সবসময়ই উদ্গ্রীব থাকে। মর্গেনথু বলেন, মানব শরীর থেকে আরম্ভ করে সমাজবিজ্ঞান ও প্রকৃতিবিজ্ঞান সব জায়গাতেই সাম্য বিরাজমান। তিনি আরও মনে করেন, শক্তিসাম্য ছাড়া কোনো জাতিরাষ্ট্র টিকে থাকতে পারে না। সুতরাং নিজেদের বেঁচে থাকার তাগিদে রাষ্ট্রগুলো অবিরাম চেষ্টা চালিয়ে থাকে। এর ফলে যে সবসময় সাফল্য আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপরও এটি আন্তর্জাতিক রাজনীতির একটি অবশ্যম্ভাবী বিষয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ উপাদান।
মার্টিন রিড বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি সাম্যের ধারণাটি 8টি অর্থে ব্যবহার করা হয়। সেগুলো হল: সমভাবে শক্তি বন্টনের একটি পদ্ধতি, শক্তি সমভাবে বণ্টিত হওয়া উচিত এই নীতি, শক্তির বিদ্যমান বন্টন ব্যবস্থা, দুর্বল রাষ্ট্রের স্বার্থ উপেক্ষা করে বৃহৎ রাষ্ট্রের সমভাবে প্রভুত্ব প্রসারের চেষ্টা, শক্তির অসম বন্টন প্রতিরোধের জন্য প্রত্যেকটি রাষ্ট্রের অতিরিক্ত শক্তির দাবি নীতি, শক্তির সমবন্টন নীতি রক্ষার জন্য বিশেষ নীতি গ্রহণ, শক্তির বর্তমান বন্টন ব্যবস্থার সুবিধা, ক্ষমতার সমবন্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতির অন্তর্নিহিত প্রবণতা, শক্তিসাম্যের বৈশিষ্ট্য। অধ্যাপক মর্গেনথু শক্তিসাম্যের 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। শক্তিসাম্য হল ক্রিয়াকলাপের একটি উপায় যা আস্থা অর্জনে সহায়ক। এটি কার্যকলাপের একটি বাস্তব অবস্থা। মোটামুটিভাবে শক্তির সমবন্টন, শক্তির যে কোনো রকম বন্টন। শক্তিসাম্যের অন্যান্য বৈশিষ্ট্য: জোট গঠন। শক্তিসাম্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জোট গঠন ও প্রতিদ্বন্দ্বী জোট গঠন। দুটি বিচ্ছিন্ন রাষ্ট্রের ভারসাম্যের মধ্যে শক্তিসাম্যের অবস্থা গড়ে ওঠে না। বিভিন্ন জোট ও প্রতিদ্বন্দ্বী জোটের দ্বারা শক্তিসাম্য রক্ষিত হয়। বহু রাষ্ট্রের সমন্বিত আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তিসাম্যের প্রয়োগের জন্য জোট গঠন প্রয়োজন। ভারসাম্য অবস্থা টিকিয়ে রাখা। শক্তিসাম্যের অন্যতম বৈশিষ্ট্য হল ভারসাম্য অবস্থা। কোনো রাষ্ট্র বা একাধিক রাষ্ট্র বড় কোনো ইস্যু ছাড়া আগ্রাসী কর্মকাণ্ড চালাতে পারে না। অভারসাম্য অবস্থা, এটিও শক্তিসাম্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেননা শক্তিসাম্য বলতে শুধু কতিপয় রাষ্ট্রের মধ্যে ভারসাম্য বোঝাবে এমনটা নয়। এটি ভারসাম্যহীন অবস্থাকেও নির্দেশ করে। যেমন কোনো ক্ষেত্রে এক বা একাধিক রাষ্ট্র যখন অনেক শক্তি অর্জন করে একটা অনুকূল শক্তিসাম্য অবস্থা অর্জন করে ফেলে, সেটা যাতে বিনষ্ট হয় সেদিকে খেয়াল রাখাও গুরুত্বপূর্ণ। আগ্রাসী মনোভাব বর্জন। শক্তিসাম্য বজায় রাখতে আন্তর্জাতিক ব্যবস্থার সকল শক্তিসমূহকে আগ্রাসী মনোভাব পরিত্যাগ করে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আবার অন্য রাষ্ট্রের আক্রমণ প্রতিহত করার জন্যও প্রস্তুত থাকতে হবে। নিরাপত্তা বৃদ্ধি করা। নিরাপত্তা সুরক্ষিত করার প্রবণতা শক্তিসাম্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আগ্রাসন বা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হলে নিরাপত্তা সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে। বাফার রাষ্ট্র গঠন। শক্তিসাম্যের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল বাফার রাষ্ট্র গঠন। দুটি বৃহৎ শক্তির মাঝখানে একটি ছোট্ট রাষ্ট্রের অবস্থান থাকে। এটি ছোট হলেও সামরিক বা অন্যান্য দিক থেকে তাৎপর্যহীন নয়। এ রাষ্ট্র বিদ্যমান দুটি দৈত্যকে আলাদা করে রাখে। যেমন জার্মানি ও ফ্রান্সের মধ্যে বাফার স্টেট হিসেবে ব্যবহৃত হয় বেলজিয়াম।